সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার আক্তারুন্নেসা 1962 সালের জানুয়ারি মাসে বরগুনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের গাইনি বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। আমরা জানি যে গর্ভাবস্থা একটা মেয়ে বা নারীর জন্য খুব চমৎকার একটা সময়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই গর্ভাবস্থা অনেকের জন্যই কিন্তু সুখকর থাকে না। সুতরাং অনেক ক্ষেত্রে সেটা দেখা যায় যে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায়, অর্থাৎ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আসলে কি বোঝায়? সব প্রেগনেন্সি কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। সেজন্য যাকে আমি ঝুঁকিহীন বললাম সে ডেলিভারির সময় যে ঝুঁকিপূর্ণ হবে না সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। সেজন্য সব প্রেগনেন্সিকেই আমরা প্রায়োরিটি দিয়ে থাকি এবং ঝুঁকিপূর্ণ মনে করি আমি সবাই আসলে। তার মধ্যেও কিছু কিছু অবস্থা আছে যেটা আমরা তাদেরকে সচেতন করি এবং তাদেরকে সচেতন করি আমরা যাতে কমপ্লিকেশন জটিলতা না হয় ডেলিভারির সময়, প্রেগনেন্সির সময় আমরা সেভাবে তাদেরকে ডিল করি। তো তবে ঝুঁকিপূর্ণ কিন্তু যে কেউই হতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। এটা দেখা যায় কমপ্লিকেশনগুলো কিন্তু জটিলতাগুলো কিন্তু নর্মাল যারা তাদের মধ্যেও অনেক বেশি হয়, হ্যাঁ, যারা আমরা নর্মাল মনে করলাম ওর এভরিথিং ইজ নর্মাল, সব ঠিক আছে, তারপরেও কিন্তু সে পোস্টপার্টাম হেমোরেজ এই পেশেন্ট মারা যেতে পারে, হ্যাঁ। তো সেজন্য আমাদেরকে তাহলে যে ঝুঁকিপূর্ণ, তারপরেও আমরা বলি যেটা আমাদের সাধারণ মানুষরা কিন্তু অনেক সময় বুঝে না, যেমন একটা অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি যেটা কিশোরীর প্রেগনেন্সি, এটা কিন্তু বয়স হিসেবে আমরা বলি তাহলে একদম আর্লি প্রেগনেন্সি। আজকাল আমি এক কথা বলতে আর এক কথা এসে যাবে, আজকাল আমরা এই আর্লি ম্যারেজটা খুব বেশি দেখছি এবং 12 বছর 13 বছর বিয়ে হচ্ছে, 14 বছরের বাচ্চা হচ্ছে, 13 বছরের বাচ্চা হচ্ছে, প্রেগনেন্সি হচ্ছে। এদের কিন্তু অনেক জটিলতা, অনেক ঝুঁকিপূর্ণ এবং এটি কিন্তু পরিসংখ্যানও কিন্তু বলছে যে অল্প বয়সে যে মাগুলো মারা যাচ্ছে তাদের একমাত্র কারণ হচ্ছে তাদের বাল্যবিবাহ। জি, বাল্যবিবাহ তো অবশ্যই। তো সেটা একটা প্রেগনেন্সি কমপ্লিকেশন ওদের অনেক বেশি হয় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। আর একটা হলো যদি বেশি বয়সের হিসাবে আমরা একটা হলো আর্লি এদিকে, আর আবার শেষ বয়সে যদি 40-র উপরে, যদি 40-এর পরে যখন প্রেগনেন্সি হয় তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ, কারণ 40-এর পরে অনেক অসুখ বিসুখ হয়ে যায়, সেজন্য তারাও ঝুঁকিপূর্ণ। তারপরে আছে কিছু কিছু প্রেগনেন্সিতে যদি কিছু ডিজিজ থাকে মায়ের, যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, SLE বলে একটা ডিজিজ, আবার যদি আগের থেকে প্রেশার থাকে, ব্লাড প্রেশার থাকে, তো এই ধরনের কিছু সমস্যা যদি থাকে তাদের মেডিকেল ডিসঅর্ডার যেগুলো বলে, তো তারাও বেশি ঝুঁকিপূর্ণ। তাছাড়া প্রেগনেন্সিতে যদি কোনো সমস্যা হয়, যেমন প্রেগনেন্সির সময় ব্লিডিং হচ্ছে, অ্যান্টিপার্টাম হেমোরেজ, তারপরে প্রেগনেন্সিতে মাল্টিপল প্রেগনেন্সি, 2টা বাচ্চা তার পেটে অথবা আরও 3টা বাচ্চা পেটে, তারাও ঝুঁকিপূর্ণ। যদি এরকম হয় যে আগের 2-3টা সিজারিয়ান সেকশন হয়েছে, এবার প্লাসেন্টার নিচে, হ্যাঁ, অথবা প্লাসেন্টার যেখানেই থাকুক তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ। আগের একটা সিজার হয়েছে তারাও ঝুঁকিপূর্ণ। খুব শর্ট ছোট পেশেন্টটা খুবই কন্ট্রাক্টেড উচ্চতায় কম, তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ। আবার অনেক মোটা সোটা তারাও কিন্তু BMI 30-র উপরে, তারাও ঝুঁকিপূর্ণ। আবার BMI 20-এর নিচে খুব লিন অ্যান্ড থিন, তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ। নানান রকমভাবে আসলে ঝুঁকিপূর্ণ। আমরা যাকে স্বাভাবিক মানুষ মনে করতেছি আসলে দেখালো ওরাও কিন্তু ঝুঁকিপূর্ণ। এছাড়াও কিন্তু আরও অনেক থাকে যারা আমি বললাম নর্মাল স্বাভাবিক মানুষের মধ্যেই অনেক জটিলতা হতে পারে। আরেকটা হয় যেটা আপনার যদি 4টার বেশি বাচ্চা হয়, গ্র্যান্ড মাল্টিপ্যারা বলে, যে 4টার প্রথম একটা বাচ্চার কত সমস্যা হলো না, দ্বিতীয় তৃতীয় মোটামুটি ভালোভাবে ডেলিভারি হলো, 4 নম্বর বাচ্চায় গিয়ে কিন্তু তার প্রেগনেন্সি জটিলতাটা বেশি হবে, মানে যে ডেলিভারি যে জটিলতাটা বেশি হবে, এবং তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ। আর 35-এর পরে তো বলে একটা এলডারলি প্রাইমি বলে, তখন 35-এ, আর 40-এর পরে হলে আরো একটু বেশি তাদের ঝুঁকিপূর্ণ আরো বেশি হয়। মায়ের অনেক বেশি হাইপারটেনশন হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হার্ট ডিজিজ থাকতে পারে, এই ধরনের সমস্যাগুলো হয়, এরাও ঝুঁকিপূর্ণ। যে নারী যখন গর্ভবতী হয় তখন আসলে তার প্রথম মাস থেকে একদম ডেলিভারির আগ পর্যন্ত মিনিমাম আসলে কতবার তার ডাক্তারের কাছে ফলো আপে থাকা উচিত? হ্যাঁ, আরেকটা আমি বাদ দিয়েছি যেটা রক্তশূন্যতা।
রক্তশূন্যতা কিন্তু আমাদের মেয়েদের অনেক থাকে, প্রেগনেন্সিতে রক্তশূন্যতা থাকে সেটা কিন্তু একটা খুব বেশি ঝুঁকিপূর্ণ একটা অবস্থা। সেই জন্য দৃষ্টিটা আমাদের অনেক বদলাতে হবে এখনো, যে আমাদের যে প্রেগনেন্সি অবস্থায় অনেকে মনে করেন যে 7 মাসে গিয়ে ডাক্তার দেখালাম, 5 মাসে গিয়ে দেখালাম, বাচ্চা নড়ুক তারপরে বাচ্চা ডাক্তার দেখালাম, আসলে তা কিন্তু না। ও যখনই বুঝবে যে প্রেগনেন্সি তখনই আমাদের কাছে আসা উচিত। কারণ আমরা প্রথম দিকেই তার আল্ট্রাসোনোগ্রাম করে আমরা কিছু জিনিস আমরা দেখি, একদম ফার্স্ট ট্রাইমাস্টার বলে 3টা ট্রাইমাস্টার, ফার্স্ট ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টার, থার্ড ট্রাইমাস্টার। প্রেগনেন্সিতে আমরা 3 ট্রাইমাস্টার ভাগ করি, 3 মাস 3 মাস 3 মাস, এভাবে আমরা 9 মাসকে আমরা 3টা ভাগ করি। তো সেই প্রথমে যখন পেশেন্ট আসবে তারপর থেকে পেশেন্টকে 7 মাস পর্যন্ত প্রতি মাসে একবার আসা উচিত, এবং 7 মাস থেকে মানে 36 উইক বলে 40 সপ্তাহ, তো শেষ মাসের 1 মাস আগে পর্যন্ত তার 2 সপ্তাহ পর পরে আসতে হবে, আর শেষের 1 মাসটা তাকে প্রতি সপ্তাহে আসতে হবে। এই জিনিসগুলো না অনেকেই বুঝতে পারে না। এই বোঝাটার যেহেতু যারা সুন্দর মতো বুঝতে পারে তাদের কিন্তু ধরেন আমাদেরকে যারা রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ করছে তাদেরকে আমরা ঠিক মতো গাইড করছি, ঠিক মতো দেখছি, তার অসুখ বিসুখ সব কিছু আমরা জানছি, এবং যে কোনো কমপ্লিকেশন হচ্ছে তার কিন্তু আমরা চিকিৎসা করছি। কিন্তু যে একদম ইরেগুলার অ্যান্টিনেটাল চেক আপ আসছে কিন্তু খুব ইরেগুলার অথবা আসছেই না, তারই কিন্তু কমপ্লিকেশন বেশি হয়। তো এখন কিন্তু আমাদের হেলথ সিস্টেম ওরকমই যে সব জায়গায় একদম ইউনিয়ন লেভেলও ডাক্তার আছে, তারপর হেলথ প্রোভাইডার আছেন, তারা কিন্তু ব্লাড প্রেশার কমিউনিটি থেকে আসে। এবং সেটা মানুষের একটা ধারণা যে ডাক্তারদের কাছে গেলেই বোধহয় নানা রকম ভিটামিন দিবে, আমার বাচ্চাটা বড় হয়ে যাবে, আয়রন দিবে। শাশুড়ি এখন অনেক পাই আমি, শাশুড়ি বলে আয়রন খেও না, ভিটামিন খেও না, বাচ্চা বড় হয়ে যাবে। এটা কি আসলে সত্যি? না, মোটেই না। কারণ আয়রন ভিটামিনে কখনোই বাচ্চা মোটা হয় না, বড় হয় না। যারা বেশি ভাত খায়, যাদের ডায়াবেটিস বেশি, তাদের বাচ্চাটা কিন্তু বেশি মুটিয়ে যায়। আবার যারা পরিশ্রম কম করে তাদের বাচ্চাটা বড় হয়ে যায়, মিষ্টি খাবার বেশি খেলে বাচ্চা বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আয়রন ভিটামিনের সাথে ক্যালসিয়ামের সাথে কিন্তু বাচ্চা বড় হওয়ার কোনো রকম কোনো যোগাযোগ নাই। তো যারাই এরকম মানে হয়তো এমন আছে যে আয়রন সরকারি হাসপাতাল থেকে ওদেরকে আয়রন দিয়েছে এবং সেটা ঘরে রেখে দিয়েছে, খেতে দেয় না, কিন্তু খায় না, এইটাতে একটা অজ্ঞতা বলবো আমি। এটা কিছু আছে ফলস বিলিফ থাকে ওদের মধ্যে, কিছু আছে বুঝেই না, কিছু বুঝেও করে না, এই ধরনের বিলিফটাই কিন্তু বেশি। যতটা না বেশি আমাদের অভাব, তার থেকে বেশি আমার মনে হয় বুদ্ধির অভাব। এবং এটা আমরা একমাত্র আমি মনে হয় করতে পারবো যদি আমার মায়েরা সবাই শিক্ষিত হন। একটা শিক্ষিত মা, শুধু আমি তো সবসময় বলি শিক্ষিত মা, শিক্ষা কিন্তু শুধু চাকরি করার জন্য না, শিক্ষা কিন্তু সামাজিক একটা বাচ্চাকে বড় করা, তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, এগুলোর জন্য শিক্ষা দরকার। সেই জন্য শিক্ষিত মা হবে যখন, গোটা সমাজ আমরা শিক্ষিত হব, আসল শিক্ষিত হব আমরা তখনই আমার এই ম্যাটারনাল মর্টালিটি বলেন, পেরিনেটাল বাচ্চা মরে যাওয়া, বাচ্চাকে নানান রকম যে অজ্ঞতা দিয়ে বাচ্চা মানুষ করে, এগুলো থেকে আমরা উতরাতে পারবো। তাছাড়া শিক্ষা ছাড়া আমার মনে হয় না এর পক্ষে সম্ভব। কারণ আমরা দেখবেন আয়রন সব জায়গায়, ক্যালসিয়াম ভিটামিন আয়রন কিন্তু সরকারি হাসপাতালেই আছে, কিন্তু তারা খায় না। এরকম নিয়ে আসে যেটা হাসপাতালের ওষুধ দিয়েছেন ওরা, কিন্তু খায় না। তো এটা হলো একটা হলো হয়তো কাউন্সিলিং এর অভাব, যারা দিচ্ছে তারাও হয়তো অত লোড থাকে পেশেন্টের, বেশি কথা বলতে পারছেন না, এটার কাজটা কি, আয়রনের কাজ কি, ক্যালসিয়াম কি, তারা যদি একটু ভালো মতো বুঝিয়ে দেন আর পেশেন্টরা যদি সেটা গ্রহণ করেন, তাহলে আমার মনে হয় না কোনো গ্যাপ থাকবে। আর গ্রামেও এখন আমাদের ডেলিভারি হয়, না হলে থানা লেভেল থেকে না হলে জেলা, মানে করার ব্যবস্থা আছে। আপনার ইচ্ছা থাকতে হবে, পেশেন্টের নিজের ইচ্ছাটা থাকতে হবে। নিজের ইচ্ছা থাকলে কিন্তু সবকিছুই মানে ঠিকঠাক মতো, অনেক কমপ্লিকেশন থেকে আমরা মানে পেশেন্টকে বাঁচাতে পারি। আজকালকার যুগের মেয়েরা বা নারীরা কিন্তু এখন কিন্তু চায় যে প্রথমবার কনসিভ করার আগে সে কতটুকু সুস্থ রয়েছে কনসিভ করার জন্য বা মা হবার জন্য, তখন কিন্তু গাইনোকোলজিস্টদের কাছে পরামর্শ নিয়ে থাকে। কিন্তু আপনারা কি কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন, যে কি টেস্ট করা উচিত? অনেকেই আসেন, আমরা তাদের কথা শুনি। এটা অবশ্য খুব লিমিটেড, একদম খুবই শহরে হয়তো কিছু যারা খুব সচেতন তারা, তখন আমরা তাদের কথা শুনি, কিছু ছোটোখাটো তাদের ব্লাড প্রেশার মাপি, ওর প্রেশারটা ঠিক আছে কিনা, তার রক্তশূন্যতা আছে কিনা দেখি, রক্তটা ওর মাসিকটা কেমন হয়, রেগুলার নাকি ইরেগুলার, আর তারপরে ওর কোনো আল্ট্রাসাউন্ড করে টিউমার আছে কিনা কিছু টেস্ট করে দেখি, হিমোগ্লোবিন কত আছে, ব্লাড প্রেশার কেমন, মোটামুটি থাইরয়েড ফাংশন করি। সব কিছু ঠিক থাকলে তাকে আমরা অ্যাডভাইস করবো প্রেগনেন্সি নেওয়ার জন্য। আর প্রেগনেন্সি যখন তারা নিতে চায় তার 3 মাস আগের থেকে আমরা বলি, 2-3 মাস আগের থেকে একটা ফলিক অ্যাসিড যদি খায়, তাহলে আমরা অনেক বাচ্চার জন্মগত দিকগুলি আমরা প্রিভেন্ট করতে পারি। আর সবচেয়ে বড় কথা, যদি আমরা জানি মেয়েটা এনিমিক, সে অবস্থায় তখন আমরা হয়তো ওকে প্রেগনেন্সি হতে দিব না, বলবো তুমি 3 মাস আয়রন খাও, তবেই তোমার এনিমিয়াটা কারেকশন হয়ে যাবে, তুমি আবার হিমোগ্লোবিন রিপিট করো, তখন তোমার জটিলতা অনেক কমে যাবে। কারণ এনিমিয়া থাকলে, রক্তশূন্যতা একটা ছোট্ট জিনিস কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি, বাচ্চার
শরীরও অনেক বেশি, মায়ের শরীর অনেক বেশি। এবং প্রেগনেন্সির যত জটিলতা বলেন, যে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, পোস্টপার্টাম হ্যামোরেজ, হাইপারটেনশন, প্রিএক্লাম্পসিয়া, এটা কিন্তু এনিমিয়ার সাথে রিলেটেড, অনেক রিলেটেড। সেক্ষেত্রে আমরা এনিমিয়াটা প্রিভেন্ট করতে পারলে আমরা অনেক মাকে আমার মনে হয় মর্টালিটি থেকে বাঁচাতে পারবো। আর আর ওর অনেকে আমাদেরকে দেখানোর পরে ওরা গ্রামে চলে যায় ডেলিভারির সময়। হ্যাঁ, তো আমি অবাক হই যে আপনারা আমাদেরকে দেখানোর পরে আমাদের এর থেকে দুঃখ বেশি থাকে না যে মা আসতে পারবে না অথবা শাশুড়ি আসতে পারবেন না, কিন্তু কয়জন লাগে একটা বাচ্চা হতে? আপনারা ঢাকার শহরে থেকে যদি আপনি গ্রামে, ওখানে কতটুকু সুবিধা আছে আমি জানি না। মাকে সুস্থ থাকার জন্য এবং সুস্থ শিশু জন্ম দেওয়ার জন্য ফলো আপটা অনেক বেশি জরুরি। ম্যাম, যে সমস্ত মেয়েদের বিয়ের আগে থেকে বা বাচ্চা নেওয়ার আগে থেকে তাদের থাইরয়েড রিলেটেড কোনো প্রবলেম রয়েছে বা অনেকের দেখা যায় উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের জন্য আসলে প্রেগন্যান্সিটা কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে, অথবা যদি তারা ট্রিটমেন্ট নেয় তখন কোনো আসলে অসুবিধা হতে পারে কিনা বা সুস্থ থাকতে পারে কিনা? আজকাল থাইরয়েডের সমস্যা কিন্তু আমাদের মেয়েদের আমরা অনেকই পাই। আগে আমরা যেমন থাইরয়েড টেস্টটা সবসময় প্রেগনেন্সিতে করতাম না, এখন আমরা সবাইকে করাই। কারণ থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোনের ঘাটতি, আর একটা হাইপার থাইরয়েডিজম মানে থাইরয়েডের হরমোনটা বেশি, দুইটাই খারাপ প্রেগনেন্সির জন্য। তো হাইপোথাইরয়েডিজম যেটা, সেটার যে ঔষধ পাওয়া যায় সেটা দিয়ে যদি আমরা কন্ট্রোল করে নেই থাইরয়েড ফাংশনটা, তাহলে কিন্তু কোনোই সমস্যা হয় না। কারণ ওই থাইরয়েডের হরমোন যেটা আমরা ঔষধটা দেই সেটা প্লাসেন্টা ক্রস করে না, বাচ্চা শরীরেও যায় না। আর হাইপার থাইরয়েডিজম সেটা অবস্থায় প্রেগনেন্সি হলো অনেক ঝুঁকিপূর্ণ। সেই ঔষধে কিছুটা সাইড এফেক্ট থাকে, তারপরেও আমাদের রিস্ক বেনিফিট দেখতে হয়, মা কেমন থাকবে, বাচ্চা কেমন থাকবে। সেই জন্য আমরা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাই, বিশেষ করে হাইপার থাইরয়েডিজমটা, এবং ওনারা ওটাকে কন্ট্রোল করে তখন আমরা মানে এন্ডোক্রাইনোলজিস্ট আর অবস্টেট্রিশিয়ানরা মিলিয়ে আমরা এটা চিকিৎসা করি। হাইপারথাইরয়েডিজমের ইনসিডেন্স অবশ্য কম, এটার ইয়েটা কম, কিন্তু হাইপোথাইরয়েডিজম যেটা থাইরয়েডের ঘাটতি যেটা, সেটার ইনসিডেন্স অনেক বেশি। এবং সেটা যদি ফার্স্ট ট্রাইমাস্টার থেকে মায়ের ওইটা থাকে, শরীরে ঘাটতিটা থাকে, তখন কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টটা ঠিকমতো হবে না, বাচ্চার বৃদ্ধিটা ঠিকমতো হবে না, জন্মগতভাবে বাচ্চা মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। সেজন্য থাইরয়েড ফাংশনটা মানে ঠিক রাখাটা খুব ইম্পর্টেন্ট। সব মানে এই জন্য আমরা বলবো যারা প্রেগনেন্সি নিতে চায় তাদেরকে কিন্তু আমরা থাইরয়েড টেস্টটা করিয়ে নেই, যে কেমন আছে ওর থাইরয়েড ফাংশনটা, এটা সবসময় নর্মাল থাকতে হয়। এটা একটা। আর যেটা এটার সময় যেমন যদি থাইরয়েড ফাংশন একদম নর্মাল লেভেলে থাকে তাহলে বাচ্চার কোনো সমস্যা হয় না, বা নর্মাল ডেলিভারিও হতে পারে, এতে কোনো সমস্যা হয় না। কিছু কিছু স্ট্রেস সেটা আমরা বুঝে নেই, যার বেশি সমস্যা তাদেরকে আমরা সেভাবে ডিল করি। সেটা সিজারিয়ান লাগতে পারে, নাও লাগতে পারে, নর্মাল ডেলিভারিও হতে পারে, যে থাইরয়েড ফাংশন একদম নর্মাল থাকে। আচ্ছা, আর একটা হলো যে হাইপারটেনশন বললেন, হাইপারটেনশন তো আসলেই এখন আমরা অনেক পাই। কারণ আগের দিনে আমরা চিন্তা করতে পারতাম না একটা 24-25 বছর মেয়ের হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে। আমি আগে বারবারই কিন্তু আমার নিজের মানে আমরা যখন ইয়াং ছিলাম তখন ওই সময়টার কথাই মনে হচ্ছে। তখন একটা পেশেন্ট ডায়াবেটিস দেখলে আমরা এত কষ্ট পেতাম, এত ডায়াবেটিস এই অল্প বয়সে, আর এখন আমরা পেতেই থাকি, এটা নর্মাল হয়ে গেছে। মানে 30% পপুলেশন আমাদের প্রেগনেন্সি ডায়াবেটিস থাকে। হ্যাঁ, হাইপারটেনশন থাকে। হাইপারটেনশনের থেকে ডায়াবেটিসটা কিন্তু বেশি। এটার কারণটা আমি জানি না, কি আমাদের খাদ্যাভ্যাসের কোনো সমস্যা, আমরা কি ভেজাল খাবার খাচ্ছি, আমাদের প্যানক্রিয়াস কি নষ্ট হচ্ছে? আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অনেকের ধারণা হচ্ছে যখনই একটা মা প্রেগনেন্ট হন তখনই তার বাড়তি খাবার শুরু। আসলে কিন্তু তা না। প্রথম 3 মাসে একজন গর্ভবতীর শরীরের খাবারের চাহিদা বাড়তির প্রয়োজন হয় না, তখন কিন্তু সে স্বাভাবিক খাবারই খেতে পারে। কিন্তু যখনই তার প্রেগনেন্সি 4 মাস শুরু হলো, তখন থেকে বাচ্চা হওয়া পর্যন্ত ধাপ অনুযায়ী খাবারের পরিমাণ, বিভিন্ন ধরনের পুষ্টি অনুযায়ী ওই পুষ্টি জাতীয় খাবার প্রচুর দরকার হয়। এটা ওই মায়ের শরীরের অবস্থা, তার গর্ভে কয়টা সন্তান, কারো একটা থাকতে পারে, কারো টুইন বেবি হতে পারে, এবং তার অন্য কোনো কমপ্লিকেশন আছে কিনা, যেমন কারো প্রেগনেন্সি ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু খাবারের চাহিদা ঠিক করা হয়। তবে সাধারণ ক্ষেত্রে প্রতিটা মায়ের প্রি প্রেগনেন্সি ওয়েট থেকে বাচ্চা যখন জন্ম নেবে সেই পর্যন্ত যদি প্রি প্রেগনেন্সিতে মায়ের ওয়েট ঠিক থাকে, তাহলে 12 থেকে 14 কেজি ওজন বাড়াতে হবে। এবং যদি প্রি প্রেগনেন্সিতে ওভারওয়েট থাকে তাহলে 7 থেকে 10 কেজি। এবং যাদের প্রি প্রেগনেন্সিতে আন্ডার ওয়েট থাকে তাদের ক্ষেত্রে 14 থেকে
15-16 কেজিও ওজন বাড়াতে হতে পারে। কিন্তু আমাদের দেশের ভুল প্র্যাকটিসের কারণে প্রথম 3 মাসেই কিন্তু মায়ের ওয়েট অনেক বেড়ে যায়, তখন মায়ের অ্যাপেটাইট বেড়ে যায়, তখন কি হয় মায়ের নিজের শরীরের চাহিদার কারণেই খাবারের পরিমাণ অনেক প্রয়োজন হয়। এটাতে ক্ষতি কি হয়, মা অনেক ওজন বেড়ে যায় কিন্তু বাচ্চা তার চাহিদা অনুযায়ী পুষ্টি পায় না। তখন মা ঠিকই হয়তো 20-25 কেজি ওজন নিয়ে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করে মায়ের ওজন 20-25 কেজি হয়ে যায়, কিন্তু বেবি হয়ে যায় আন্ডারওয়েট। এই কারণে গর্ভাবস্থায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল এগুলোর চাহিদা যেমন পূরণ করা উচিত, মায়ের দৈনন্দিন রিকোয়ারমেন্ট অনুযায়ী খাবারের পুষ্টি যতটুকু দরকার উইকস অনুযায়ী, মাস অনুযায়ী সেইভাবে খাবারের নিয়মটা পরিমাণটা বাড়াতে হবে এবং এটা প্ল্যান। ম্যাম, অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সি শুরুটা খুব ভালোভাবেই যাচ্ছে কিন্তু একেবারে ডেলিভারির শেষ পর্যায়ে দেখা যায় অনেক মাই কিন্তু মৃত্যুবরণ করে। আসলে কি কি কারণে তাদের মৃত্যু হতে পারে? আমাদের মায়েদের যে মৃত্যুটা সেটার মেইন কারণ কিন্তু এখনো হেমোরেজ মানে অতিরিক্ত রক্তক্ষরণ। সেটা হতে পারে ডেলিভারির আগে, হতে পারে ডেলিভারির পরে। তো ওই যে একটা বললাম যে রক্তক্ষরণের সাথেও কিন্তু অ্যানিমিয়া, রক্তশূন্যতা, যাদের বেশি রক্তশূন্যতা থাকে তাদেরই কিন্তু রক্তক্ষরণ বেশি হয়। তাদের অ্যান্টিপার্টাম হেমোরেজে বেশি হয়, পোস্টপার্টাম হেমোরেজে বেশি হয়, তাদের হাইপারটেনশনে বেশি হয়। যাদের হাইপারটেনশন থাকে তাদের রক্তক্ষরণ বেশি হয়। তাদের আবার ধরেন অনেকে বাচ্চা নষ্ট করে, তারপরে সিজারিয়ান ডেলিভারি যাদের বেশি হয় তাদের প্লাসেন্টাটা নিচে বসতে চায়, প্লাসেন্টা প্রিভিয়া বলে এটাকে। প্লাসেন্টা যখন নিচে বসে সেই মায়েদের ডেলিভারির সময় রক্তক্ষরণ বেশি হয়। তো এইসব কারণে এটা হলো ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির একদিক। এই ধরনের হেমোরেজ, অ্যান্টিপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ, একটোপিক প্রেগনেন্সি, অ্যাবর্শন, এই সব কারণে যে হেমোরেজ হচ্ছে এটা হলো মায়ের মৃত্যুর 1 নম্বর কারণ এখন আমাদের দেশে। হেমোরেজ যেটা আমরা কিন্তু সহজেই প্রিভেন্ট করতে পারি, সহজেই আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। অ্যান্টিনেটাল যে চেক আপটা, প্রেগনেন্সির সময় যে চেক আপ সেটা, কিংবা প্রেগনেন্সির আগে যেটা বললেন যদি কিছু টেস্ট তারা করে নেয়, আমাদেরকে দেখিয়ে নেয়, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ তুমি এখন প্রেগনেন্সির জন্য ফিট। এটা করলে হাইপারটেনশন, এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, আমরা সব কিছুই, যার হাইপারটেনশন থাকবে তাকে আমরা হাইপারটেনশনটা কন্ট্রোল করে কি ঔষধ তার জন্য সেইভাবে আমরা তাকে বলতে পারি তুমি এখন প্রেগনেন্সি নাও, এই ঔষধ তোমার খেতে হবে। সেভাবে আমরা তাকে টাইম টু টাইম, সেটা রিল্যাক্স থাকে, সেটা বুঝে যে আমি একজন ভালো ডাক্তার দেখাচ্ছি, আমি ডাক্তার পরামর্শ হচ্ছে, সে নিজে রিল্যাক্স থাকবে, সে স্ট্রেস হবে না, তখন তার কিন্তু কমপ্লিকেশনগুলো কম হবে। তাহলে হেমারেজের পরে আসে সেপসিস, ইনফেকশন জনিত কারণে এখনও আমার মাকে আমরা হারাই। সেটা হলো বাসায় ডেলিভারি হয়, হোম ডেলিভারি, তারপর অ্যাবর্শন করে, ক্রিমিনাল অ্যাবর্শন, টার্মিনেশন অফ প্রেগনেন্সি যেগুলো করে। যারা ধরেন ইউনিয়ন লেভেলে ডাক্তার আছেন তাদের তো আসলে মুষ্টিমেয় জ্ঞানটা আছে, মানে কিভাবে ডেলিভারিতে কি করতে হয় কি সেটা সবাই জানেন, ইভেন হেলথ ওয়ার্কাররাও জানেন। তাদের কথা শুনলেও কিন্তু আমাদের দেশে এখনও হসপিটাল ডিপেন্ডেন্ট না, আমরা মুষ্টিমেয় কিছু পেশেন্টকে আমরা সার্ভিস দিচ্ছি। কিন্তু সবার এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, আমাদের জ্ঞান রাখতে হবে, তবেই আমরা মাতৃমৃত্যুটাকে কমাতে পারবো। যেটা বললেন আমরা হেমোরেজ, সেপসিস, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, অবস্ট্রাকটেড লেবার, এই ধরনের কমপ্লিকেশনের জন্য কিন্তু আমরা আমার মাকে হারাই। তো এই সবগুলোই কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি এবং রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ করলে আমরা একদম পুরাটাই আমার মনে হয় মাতৃমৃত্যু আমরা আরো অনেক কমে আনতে পারবো। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং এত বিস্তারিতভাবে আমাদেরকে বলার জন্য, এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে। এ পর্যায়ে চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কিডনিতে পাথর হলে অনেক ক্ষেত্রে লক্ষণ থাকে না, যদি লক্ষণ হয় তাহলে ব্যথা হয়। ব্যথাটা সাধারণত পেটের পিছনের দিকে যেখানে কিডনি থাকে ওখানে হতে পারে। আবার যদি পাথরটা নিচে নেমে এসে প্রস্রাবের নালীতে চলে আসে তখন ব্যথার প্রকৃতি চেঞ্জ হয়ে তখন প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথা এখান থেকে উঠে পিছন থেকে উঠে কুচকির দিকে যায়, সাথে জ্বর, বমি এগুলো থাকে। তো এগুলো ইউরেটারি কোলিক বলি আমরা, সেটা নিয়েও আসতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।